নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের ভিডিওটি আমাদের গ্লোবাল ইকোনমি এবং ভূরাজনীতির ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখি, আজ আমি যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য এবং পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব তার প্রত্যেকটির বিশ্বস্ত নিউজ লিঙ্ক বা সোর্স আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি দেখার পর সেগুলো মিলিয়ে দেখে নিতে পারেন। বন্ধুরা, ভাবুন তো, এমন একটা সময় যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আর তার কারেন্সি বা মুদ্রা দুটোই খাদের কিনারে দাঁড়িয়ে। আমেরিকার জিডিপি গ্রোথ এক ধাক্কায় 4.4% থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 1.4%-এ। তার থেকেও বড় আশঙ্কার কথা হলো, আইএমএফ সতর্ক করে দিয়েছে যে আমেরিকার সরকারি ঋণ বা ন্যাশনাল ডেট খুব শীঘ্রই তাদের জিডিপির 140% ছাড়িয়ে যাবে। অর্থাৎ আমেরিকা এখন তার রোজগারের চেয়ে অনেক বেশি দ্রুত হারে ঋণের জালে জড়িয়ে পড়ছে। আজ আমরা আলোচনা করব কেন বিশ্বের শ্রেষ্ঠ ইকোনমি আজ জাপানের মতো স্থবিরতা বা গ্রিসের মতো দেউলিয়া হওয়ার পথে এগোচ্ছে। আজ এই অদ্ভুত অথচ বাস্তব এপিসোডে আমরা দেখব আমেরিকার এই আসন্ন মহাপ্রলয় কিভাবে আপনার পকেটে এবং গ্লোবাল পলিটিক্সে প্রভাব ফেলতে চলেছে। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন তখন তার পলিসিগুলো সামনে এনেছিলেন। তার মূল লক্ষ্য ছিল প্রোটেকশনিজম এবং নতুন ট্যারিফের মাধ্যমে আমেরিকার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনা। তিনি চেয়েছিলেন আমেরিকার উৎপাদন বাড়ানো এবং ইকোনমিকে আরও শক্তিশালী করা। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। আপনি যদি বর্তমান আমেরিকার যে কোনো ইকোনমিক ইন্ডিকেটর তুলে দেখবেন, তবে দেখবেন পরিস্থিতি খারাপ নয়, বরং ভয়াবহ। যে অর্থনীতি কয়েক বছর আগেও সারা বিশ্বকে পথ দেখাতো, সেই আমেরিকা এখন দীর্ঘ কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। সাম্প্রতিক ত্রৈমাসিক বা Q3 যে তথ্য সামনে এসেছে তা দেখলে যে কোনো অর্থনীতিবিদের কপালে চিন্তার ভাঁজ পড়বে। আমেরিকার Q2 জিডিপি গ্রোথ যেখানে ছিল 4.4%, সেখানে ডিসেম্বরের শেষে এসে তা ঠেকেছে মাত্র 1.4%-এ। গাণিতিক হিসেবে এটি প্রায় 3% পয়েন্টের পতন, কিন্তু শতাংশের হিসেবে দেখলে এটি প্রায় 68% পতন মাত্র 3 মাসের ব্যবধানে। এই ধরনের সাডেন স্লোডাউন সাধারণত কোনো বড় যুদ্ধের সময় বা মহামারী ছাড়া দেখা যায় না, কিন্তু আজ কোনো দৃশ্যমান যুদ্ধ ছাড়াও আমেরিকার ঘরের ভেতর এই ধস নামছে। এর প্রধান কারণ হলো ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত ইম্পোর্ট ট্যারিফস। যখন কোনো দেশ বাইরে থেকে আসা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপায়, তখন প্রাথমিকভাবে মনে হয় নিজের দেশের লাভ হবে, কিন্তু বাস্তবে কাঁচামালের দাম বেড়ে গিয়ে পুরো সাপ্লাই চেইন ভেঙে পড়ে। আজ আমেরিকার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমছে, বিনিয়োগ কমছে এবং উৎপাদন ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা কাজ করছে। আপনারা হয়তো ভাবছেন, এই জিডিপি পতনই কি সব? মোটেই না। এটি কেবল হিমশৈলের চূড়া বা টিপ অব দ্য আইসবার্গ। আসল সমস্যা লুকিয়ে আছে আমেরিকার পাহাড় প্রমাণ ঋণের নিচে। আজ আমেরিকা কেবল ঋণের উপর বেঁচে আছে। বর্তমানে আমেরিকার ন্যাশনাল ডেট বা ঋণের পরিমাণ $38.5 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। মজার ব্যাপার হলো, যেখানে পুরো আমেরিকার ইকোনমি বা জিডিপির সাইজ মাত্র $30 ট্রিলিয়ন, সেখানে ঋণ তার চেয়ে অনেক বেশি। সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে একটি ওপেন ওয়ার্নিং দেওয়া হয়েছে। আইএমএফের চিফ ইকোনমিস্ট গীতা গোপীনাথ পরিষ্কার বলেছেন যে আমেরিকার এই ঋণ এখন আর কোনো সুস্থ সীমার মধ্যে নেই, এটি এখন আউট অফ কন্ট্রোল। বর্তমানে আমেরিকার ডেট টু জিডিপি রেশিও 124%-এ দাঁড়িয়ে গেছে, কিন্তু আইএমএফের প্রেডিকশন অনুযায়ী আগামী 5 বছরে এটা 140% স্পর্শ করবে। এর মানেটা কি? এর মানে হলো আমেরিকা 100 টাকা আয় করলে তার দেনা থাকবে 140 টাকা। আইএমএফ আরও একটি ভয়ানক তথ্য দিয়েছে। আমেরিকার ঋণ এখন তার ইকোনমির চেয়ে বেশি দ্রুত হারে বাড়ছে। অর্থাৎ উৎপাদন করে যে টাকা আমেরিকা রোজগার করছে তার চেয়ে অনেক বেশি টাকা তার ঋণের বোঝা হিসেবে প্রতিদিন যুক্ত হচ্ছে। হিসাব বলছে আমেরিকা প্রতিদিন প্রায় $8 বিলিয়ন নতুন ঋণের জালে জড়াচ্ছে। এটি একটি ভিসিয়াস সাইকেল বা দুষ্টু চক্র। যখন আপনার ঋণের সুদের হার আপনার রোজগারের চেয়ে বেশি হয়ে যায়, তখন সেই ব্যবসা বা দেশ দেউলিয়া হতে বাধ্য। আমেরিকার এই অবস্থাকে আইএমএফ ঐতিহাসিক
তিনটি সংকটের সাথে তুলনা করেছেন: জাপান, ইতালি এবং গ্রিস। আমাদের বুঝতে হবে আমেরিকা কেন আজ এদের সারিতে দাঁড়িয়ে। প্রথমে জাপানের কথা বলি। 2000 সালের দিকে জাপানের ঋণ যখন জিডিপির 140% ছাড়িয়ে যায়, তখন তাদের অর্থনীতিতে স্টেগনেশন শুরু হয়। জাপান হয়তো পুরোপুরি ভেঙে পড়েনি, কিন্তু গত 25 বছর ধরে জাপানের ইকোনমি আর কোনোদিন বড় গ্রোথ দেখতে পায়নি। একে বলা হয় লস্ট ডেকেডস। দ্বিতীয়ত, ইতালির কথা ভাবুন। 2013 সালে ইতালির ব্যাংকিং সিস্টেম প্রায় ভেঙে পড়েছিল, কারণ তাদের সরকারি ঋণ হাতের বাইরে চলে গিয়েছিল। আজও ইতালি ইউরোপের অন্যতম দুর্বল অর্থনীতি হিসেবে পরিচিত। আর সবচেয়ে ভীতিজনক উদাহরণ হলো গ্রিস। 2010 থেকে 2013 সালের মধ্যে গ্রিসের ঋণ যখন 190% পর্যন্ত পৌঁছে যায়, তখন আইএমএফকে এগিয়ে এসে তাদের বেল আউট বা উদ্ধার করতে হয়েছিল। গ্রিসের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, ব্যাংকগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং গোটা দেশ দেউলিয়া ঘোষণা হওয়ার মুখে ছিল। আজ আমেরিকা সেই একই পথে হাঁটছে। যদিও আমেরিকার কাছে ভারতের মতো শক্তিশালী অস্ত্র আছে, কিন্তু মনে রাখবেন, ইকোনমিক লজ সবার জন্য সমান। যদি আপনার পকেটে টাকা না থাকে আর আপনি কেবল ধারের উপর বিলাসিতা করেন, তবে একদিন না একদিন আপনাকে পস্তাতে হবেই। আমেরিকার জন্য এখন সমস্যা হলো যে তারা আর কেবল ঋণের প্রিন্সিপাল অ্যামাউন্ট নয়, বরং ঋণের সুদ মেটাতেই হিমশিম খাচ্ছে। বর্তমানে আমেরিকার বাৎসরিক ইন্টারেস্ট পেমেন্ট $1.2 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এটি ভাবা যায়? গোটা বিশ্বের বড় বড় দেশগুলোর মোট সামরিক বাজেট বা মিলিটারি বাজেট যোগ করলেও $1.2 ট্রিলিয়ন হবে কিনা সন্দেহ। অথচ আমেরিকা কেবল ঋণের সুদ মেটানোর জন্য এই বিশাল অঙ্ক খরচ করছে। অর্থনীতির পরিভাষায় একটি অত্যন্ত ভয়ঙ্কর শব্দ আছে, তা হলো স্ট্যাগফ্লেশন। এটি দুটো শব্দের মিলন, স্ট্যাগনেশন এবং ইনফ্লেশন। যখন কোনো দেশে জিডিপি গ্রোথ কমতে থাকে কিন্তু জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তাকেই বলা হয় স্ট্যাগফ্লেশন। বর্তমানে আমেরিকায় ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে প্রোডাকশন কমছে, মানুষের হাতে কাজ কমছে, আর অন্যদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ট্রাম্পের ট্যারিফ পলিসির কারণে বাইরে থেকে আসা সস্তা পণ্য বন্ধ হয়ে গেছে, কিন্তু আমেরিকার ভেতরে সেই পণ্য তৈরি খরচ অনেক বেশি। এর ফলে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অর্থনীতিবিদরা যখন ট্যারিফ যুদ্ধের ওয়ার্নিং দিয়েছিলেন, তখন আমেরিকার নীতি নির্ধারকরা তা কানে তোলেননি। আজ তার ফল হাতে নাতে মিলছে। যখন ইনফ্লেশন বেশি থাকে, তখন সেন্ট্রাল ব্যাংক বা ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে না, আর সুদের হার না কমালে ঋণের বোঝা আরও বাড়তে থাকে। এটি যেন একটি অন্তহীন গোলক ধাঁধা। এই স্ট্যাগফ্লেশনের কারণে আমেরিকার মধ্যবিত্ত সমাজ পিষে যাচ্ছে। তাদের সেভিংস কমছে এবং বাজারে ডিমান্ড কমে যাচ্ছে। যখন ডিমান্ড কমে যায়, তখন কোম্পানিগুলো লোক ছাঁটাই শুরু করে, আর সেখান থেকে শুরু হয় দীর্ঘমেয়াদী রিসেশন বা মন্দা। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বিশ্বে কিছু এজেন্সি আছে যারা দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা বিচার করে তাদের নম্বর দেয়, যাকে বলা হয় ক্রেডিট রেটিং। মুডিজ এবং S&Pর মতো বিখ্যাত এজেন্সিগুলো সম্প্রতি আমেরিকার ক্রেডিট রেটিং ডাউনগ্রেড করে দিয়েছে। ইতিহাসে এটি খুব কমবার ঘটেছে। এর আগে 1930-এর দশকের গ্রেট ডিপ্রেশন বা 2008 সালের সাবপ্রাইম ক্রাইসিসের সময় এমনটা দেখা গিয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। ক্রেডিট রেটিং কমে যাওয়ার মানে হলো বিশ্ব এখন আর আমেরিকাকে নিরাপদ বিনিয়োগের জায়গা হিসেবে দেখছে না। যখন কোনো দেশের রেটিং কমে যায়, তখন তাকে নতুন করে ঋণ দিতে গেলে অনেক বেশি সুদে টাকা ধার করতে হয়। অর্থাৎ আমেরিকার যে ঋণের সমস্যা আগে ছিল, তা এখন আরও বহুগুণ বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়ছে মার্কিন ডলারের উপর। গ্লোবাল ইনভেস্টররা এখন আর ডলারের উপরে ভরসা রাখতে পারছে না। আপনারা নিশ্চয়ই ব্রিক্স গোষ্ঠীর কথা শুনেছেন। এই দেশগুলো এখন নিজেদের মধ্যে বাণিজ্যের জন্য ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহার করছে। একে বলা হয় ডলারাইজেশন। যদি ডলার তার রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস হারিয়ে ফেলে, তবে আমেরিকার পতন কেউ আটকাতে পারবে না। বর্তমানে গ্লোবাল ফরেক্স রিজার্ভে ডলারের শেয়ার গত 26 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমেরিকার অর্থনৈতিক নীতির প্রতি বিশ্বের অনাস্থার বহিঃপ্রকাশ। সম্প্রতি আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ একটি খুব সুন্দর কিন্তু গভীর উপমা দিয়েছেন। তিনি আমেরিকার ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতিকে শরীরের ক্রনিক হাই কোলেস্টেরলের সাথে তুলনা করেছেন।
আমাদের শরীরে কোলেস্টেরল যেমন ধীরে ধীরে ধমনীকে বন্ধ করে দেয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, আমেরিকার এই বিপুল বাণিজ্য ঘাটতিও ঠিক তেমনই কাজ করছে। আমেরিকার বাণিজ্য ঘাটতি বর্তমানে $901 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এর মানে হলো আমেরিকা সারা বিশ্বকে যা বিক্রি করছে তার চেয়ে অনেক বেশি দামের জিনিস সারা বিশ্ব থেকে কিনছে। ট্রাম্প মনে করেছিলেন ট্যারিফ বা শুল্ক বাড়ালে এই ঘাটতি কমে যাবে, কিন্তু গীতা গোপীনাথের মতে ট্রাম্প ভুল ওষুধ দিচ্ছেন। এই ট্যারিফ আসলে সমস্যা কমানোর বদলে ইকোনমিকে আরও বেশি অসুস্থ করে তুলছে, কারণ আমেরিকা এখন নিজেই নিজের উৎপাদন ক্ষমতার উপর ভরসা করতে পারছে না। তাদের কাঁচামালের জন্য বিদেশের উপর নির্ভর করতে হয়। যখন আপনি ট্যারিফ লাগান তখন আপনার নিজের দেশের কারখানার উৎপাদন খরচ বেড়ে যায়, যা আলটিমেটলি আপনার এক্সপোর্টকে দুর্বল করে দেয়। ফলে বাণিজ্য ঘাটতি কমার বদলে উল্টে বাড়ছে। এই ক্রনিক সমস্যা এখন আমেরিকার আর্থিক স্থিতিশীলতাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সবশেষে প্রশ্ন ওঠে, আমেরিকার এই সংকটে আমাদের বা বিশ্বের কি হবে? বন্ধুরা, আমেরিকা যদি হাঁচি দেয় তবে সেটা বিশ্বের সর্দির মনে হয়। এই শব্দটি আজও সত্য। আমেরিকার অর্থনীতি ধসে পড়লে তার প্রভাব ভারতের আইটি সেক্টর থেকে শুরু করে সাধারণ মানুষের স্টক মার্কেটে বিনিয়োগ পর্যন্ত পড়বে। তবে একটি আশার আলো হলো যে বিশ্ব এখন আর কেবল একক কোনো দেশের উপর নির্ভরশীল নয়। ভারতের মতো উদীয়মান অর্থনীতিগুলো এখন নিজেদের স্বনির্ভর করার চেষ্টা করছে। কিন্তু আমেরিকার এই ডেট ক্রাইসিস যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে আমরা 2026 সালে দাঁড়িয়ে এক নতুন ধরনের গ্লোবাল ফিনান্সিয়াল মেল্টডাউন দেখতে পারি। ডলারের দুর্বলতা হয়তো সাময়িকভাবে অন্য মুদ্রাকে শক্তিশালী করবে, কিন্তু দীর্ঘমেয়াদে গ্লোবাল মার্কেট অস্থির হয়ে পড়বে। আজকের এই বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে কেবল হুঙ্কার দিয়ে বা অন্য দেশের উপর ট্যারিফ চাপিয়ে অর্থনীতি বাঁচানো যায় না। তার জন্য প্রয়োজন সঠিক স্ট্রাকচারাল রিফর্ম এবং ঋণের উপর লাগাম টানা। আমেরিকা কি পারবে এই গর্ত থেকে উঠে আসতে, নাকি আমরা একটি নতুন বিশ্ব ব্যবস্থার সাক্ষী হতে চলেছি যেখানে ডলার আর রাজা থাকবে না? আপনারা কি মনে করেন, আমেরিকার এই অবস্থার জন্য কি ট্রাম্পের পলিসি দায়ী, নাকি এটি বহুদিনের জমে থাকা কোনো অভিশাপ? অবশ্যই আপনাদের মতামত নিচের কমেন্ট সেকশানে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভূরাজনৈতিক পরিবর্তন সম্পর্কে জানতে পারে। আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।